All right. So welcome back to the platform of biological code. আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো আমরা আজকে ক্লাস 10 এর জীবনের প্রবাহমানতা এই চ্যাপ্টারের লেকচার 4 করব। আমরা আগের লেকচারে ক্রোমোজোমের রাসায়নিক গঠন এবং ক্রোমোজোমের যে বাহ্যিক যে গঠন সেই সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা এই চ্যাপ্টারের মূল যে বিষয় অর্থাৎ সেল ডিভিশন, একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেই সম্বন্ধে আমরা আজ থেকে স্টার্ট করব আজ আমাদের আলোচনা। ঠিক আছে, তো চলো আজকে লেকচার শুরু করছি। তো সেল ডিভিশনটা স্টার্ট করার আগে দুটো গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমাদের এখনো একটু পড়তে বাকি আছে, প্রথমে ওই দুটো জিনিস আলোচনা করে দিই। একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। তো পার্থক্য দিয়ে ব্যাপারটাকে বুঝি, তাহলে প্রথমে দুটো একসঙ্গে পার্থক্য অনুযায়ী পড়লে আমাদেরকে ইজি হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, চলো প্রথমে একদিকে হেডিং দেবো ইউক্রোমাটিন, এবং আর একদিকে লেখো হেটেরোক্রোমাটিন। ক্লিয়ার? তো দেখো ইউক্রোমাটিনটা কি হয়, এর মধ্যে কিন্তু ডিএনএ পরিমাণটা অনেক বেশি থাকে। তো প্রথম পার্থক্যটা হচ্ছে কি, এর মধ্যে ডিএনএ পরিমাণ মানে ডিএনএ এর পরিমাণ তোমরা বুঝে নেবে। তো ডিএনএ এর পরিমাণ ইউক্রোমাটিনের ক্ষেত্রে কিন্তু কি থাকে, বেশি থাকে। উপর দিকে তীর আছে মানে কি আছে, বেশি আছে। কিন্তু হেটেরোক্রোমাটিনে যদি আমরা দেখি, হেটেরোক্রোমাটিনে কিন্তু কি থাকে, এর তুলনায় ইউক্রোমাটিনের তুলনায় ডিএনএটা একটু কম পরিমাণে থাকে। তাহলে ডিএনএ এর পরিমাণ আমরা যদি দেখি, ধরলে ডিএনএ এর পরিমাণ হেটেরোক্রোমাটিনে কি থাকছে, ইউক্রোমাটিনের থেকে কম থাকছে। নেক্সট, ডিএনএ এর পরিমাণ যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই জিনের পরিমাণও বেশি থাকবে। এখানে কিন্তু কি থাকছে, ডিএনএ এর পরিমাণ কম থাকছে, তাহলে জিনের পরিমাণ কি থাকবে, কমই থাকবে। দেখো 3 নাম্বার যে পার্থক্যটা আমরা দেখবো, এর মধ্যে যে জিনটা আছে না, এর মধ্যে যে জিনগুলো আছে সেগুলো কি হচ্ছে, সক্রিয় টাইপের, সবাই বেশিরভাগ সক্রিয়। কিন্তু এর মধ্যে তো জিন কম আছে, কিন্তু সে জিনগুলো আবার কি নিষ্ক্রিয়, মানে এখানকার জিনগুলো হচ্ছে অ্যাক্টিভ এবং হেটেরোক্রোমাটিনের জিনগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ। তাহলে হচ্ছে কি, জিনগুলি সক্রিয়, নেক্সট হচ্ছে কি, জিনগুলি হচ্ছে কি সক্রিয়, এবং এখানে যে জিনগুলি আছে এগুলো নিষ্ক্রিয়। চার নম্বর যে পয়েন্টটা আমরা দেখবো এখানে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এটা কিন্তু কি করে আমাদের মধ্যে একটু মানে দ্বন্দ্ব স্টার্ট করে দেয়। যখন পরীক্ষাতে প্রশ্ন দেবে আমাদের কিন্তু ব্যাপারটা গুলিয়ে যাবে। হ্যাঁ, তো তোমরা একটু লক্ষ্য রাখবা যে আমাকে ওটা ইউক্রোমাটিন বলেছে না হেটেরোক্রোমাটিন বলেছে। ঠিক আছে, তো সেল ডিভিশনের একটা দশা আছে, যখন কোষটার বিভাজন হয় সেটাকে দুটো দশাতে ভাগ করা হয়। তার মধ্যে একটা দশা হচ্ছে ইন্টারফেজ দশা, অর্থাৎ সেল ডিভিশনের যে আগের দশা সেই দশাটাকে বলা হয় ইন্টারফেজ দশা। তো দেখো ইন্টারফেজ দশার ক্ষেত্রে কি হয়, যে ইউক্রোমাটিন আছে এর কিন্তু বর্ণ কি থাকে, হালকা থাকে। সিম্পল যেরকম হালকা থাকা উচিত, সিম্পল বর্ণ এরকম হালকা থাকে ইন্টারফেজ দশাতে, অর্থাৎ সেল ডিভিশনের আগে কিন্তু ইন্টারফেজে এর বর্ণ থাকে হালকা। কিন্তু যখনই কোষের বিভাজনটা স্টার্ট হয়ে যায়, কিন্তু কোষের যখন বিভাজন চলে অর্থাৎ ইন্টারফেজ দশার পর, অর্থাৎ কোষের যে বিভাজনে, তখন কিন্তু এর রংটা হচ্ছে কি গাঢ়, তখন এর বর্ণ কেমন হচ্ছে, গাঢ় বর্ণ। তো এই পয়েন্টটা কিন্তু মনে রাখবা যে ইউক্রোমাটিনের বর্ণ সেল ডিভিশনের টাইমে গাঢ় হয় না হালকা হয়। ঠিক আছে, তাহলে ইউক্রোমাটিন কিন্তু সেল ডিভিশন যখন হচ্ছে, কোষের
বিভাজন যখন হচ্ছে তখন গাঢ় বর্ণ ধারণ করছে, আর যখন ইউক্রোমাটিন ইন্টারফেজ দশায় থাকছে, অর্থাৎ কোনো একটি কোষ বিভাজনের যে আগের পর্যায় তখন যখন থাকছে, সে হালকা বর্ণ ধারণ করে থাকছে। তাহলে এবার হেটেরোক্রোমাটিন কি হবে? পুরোপুরি এর উল্টো হবে। কি হবে? এ ইন্টারফেজ দশায় গাঢ় বর্ণ ধারণ করে থাকবে, কিন্তু মেন যখন কাজ, অর্থাৎ যখন কোষের বিভাজন হবে, সেই কোষ বিভাজনের টাইমে এ কিন্তু হালকা বর্ণ ধারণ করে। কি করে? হালকা বর্ণকে ধারণ করছে। ক্লিয়ার হলো? তাহলে কি কি পার্থক্য দেখলাম আমরা দেখলাম যে ইউক্রোমাটিনের মধ্যে ডিএনএ এর পরিমাণ আছে, জিনের পরিমাণ প্রচুর আছে, এবং জিনগুলো হচ্ছে সক্রিয়। অপরদিকে আমরা যদি হেটেরোক্রোমাটিন দেখি, তো হেটেরোক্রোমাটিনের ডিএনএ এর পরিমাণ খুবই কম, একদমই কম। এবং যদি ডিএনএ এর পরিমাণ কম হয়, তাহলে স্বাভাবিকভাবেই হেটেরোক্রোমাটিনের যে জিন আছে সেগুলোও কম থাকবে। ডিএনএ কম মানে জিন কম। এবং দেখো, ইউক্রোমাটিনের জিন প্রচুর আছে এবং সেই জিনগুলো সক্রিয়, সবাই কাজ করতে ব্যস্ত, সক্রিয় টাইপের। কিন্তু হেটেরোক্রোমাটিনের যে জিনগুলি আছে সেগুলো কিন্তু কি এমনিতে তো কম আছে, কিন্তু সেগুলো নিষ্ক্রিয় টাইপের। এবং ইউক্রোমাটিনের যে ইন্টারফেজ দশায় হালকা বর্ণ ধারণ করে রাখে, কিন্তু যখন সেল ডিভিশনের টাইম, কোষের বিভাজনের টাইম, তখন কি করে? গাঢ় বর্ণ ধারণ করে। আর কি হচ্ছে দেখো, হেটেরোক্রোমাটিন ইন্টারফেজ দশায় গাঢ় বর্ণ ধারণ করে রাখছে, কিন্তু যখন কোষের বিভাজন হচ্ছে বা সেলের ডিভিশন ঘটছে, তখন হেটেরোক্রোমাটিন হালকা বর্ণ ধারণ করে রাখছে। ক্লিয়ার? এখনো কিছু কিছু পার্থক্য আছে, দেখো কি? দেখো এর পরিমাণটা কি, দেখো এর মধ্যে যেহেতু বেশিরভাগ সক্রিয় জিন অবস্থান করছে, তাই কিন্তু এর পরিমাণটাও কি হচ্ছে? বেশি হচ্ছে। মোটামুটি একটি ক্রোমোজোমের মধ্যে প্রায় 70% থাকছে কে? এটা পরিমাণ 70% থাকছে ইউক্রোমাটিন এবং 30% থাকছে কে? হেটেরোক্রোমাটিন। এটা নিশ্চয়ই ক্লিয়ার হলো। যেহেতু এর মধ্যে সক্রিয় জিন, তাহলে তো আমাদেরকে ইউক্রোমাটিনকে বেশি বেশি প্রয়োজন, তাই তো? তার জন্য কি হচ্ছে? ইউক্রোমাটিনের পরিমাণটা বেশি হচ্ছে এবং হেটেরোক্রোমাটিনের পরিমাণটা কম। ক্লিয়ার? নেক্সট 6 নম্বর আমাদের পয়েন্ট, ইউক্রোমাটিন কিন্তু কি করে? ক্রসিং ওভার ঘটাতে সাহায্য করে। আমরা নেক্সট পড়বো, এই টার্মটা আমাদের আসবে, ক্রসিং ওভার, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, এক্সামে প্রচুর দেয়। প্রতি বছরে বেশিরভাগ ক্রসিং ওভার থাকেই, একটা কমন জিনিস। তো খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম চলে এলো। তো ক্রসিং ওভার ঘটাতে সাহায্য করে কে? ইউক্রোমাটিন। আর হেটেরোক্রোমাটিন কিন্তু ক্রসিং ওভারে ইনভলভ করে না, ক্রসিং ওভারে ডিপেন্ড, মানে ক্রসিং ওভার ঘটাতে সাহায্য করে না। তাহলে কি করছে? বাংলায় লিখতে হবে, ক্রসিং ওভার এর জন্য কি হচ্ছে? দায়ী, ক্রসিং ওভারের জন্য দায়ী। কিন্তু হেটেরোক্রোমাটিন কি ক্রসিং ওভারের জন্য দায়ী না, কারণ হেটেরোক্রোমাটিনের মধ্যে সবাই তো জিনগুলি নিষ্ক্রিয় হয়ে আছে। তাহলে ক্রসিং ওভারের জন্য দায়ী নয়। নিশ্চয়ই ক্লিয়ার হলো? এই মোটামুটি 6টা পার্থক্য, মোটামুটি 3 থেকে 4টা লিখতে দেবে, ইজি হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে? প্রথম পয়েন্ট ডিএনএ দিয়ে লিখবা, ডিএনএ এর পরিমাণ এর ক্ষেত্রে বেশি, এর ক্ষেত্রে কম। ডিএনএ বেশি মানে জিন বেশি, ডিএনএ কম মানে জিন কম। জিন প্রচুর আছে এবং জিনগুলি সক্রিয়, জিন কম আছে মানে জিনগুলি নিষ্ক্রিয়। এই 3টা পয়েন্ট নিশ্চয় সবারই থাকবে মনে। এবার দেখো, জিনগুলি সক্রিয় মানে এই ক্রোমাটিনটা আমাদের বেশি প্রয়োজন, তাই 70% থাকে এইটা, বাকি 30% হেটেরোক্রোমাটিন থাকে। ক্রসিং ওভারের জন্য দায়ী জিনগুলি সক্রিয় বেশি বেশি করে থাকছে ক্রোমোসোমের মধ্যে,
তাহলে ক্রসিং ওভারের জন্য কে দায়ী হবে? এই দায়ী হবে, এবং এই কিন্তু ক্রসিং ওভারের জন্য দায়ী নয়, কারণ জিনগুলো নিষ্ক্রিয় হয়ে আছে। এবার আমাদের ডাইরেক্ট আমরা চলে যাবো কোষ বিভাজনের পর্যায়ে। নিশ্চয়ই আমাদের ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনটা ক্লিয়ার হয়েছে। তাও যদি কারো ক্লিয়ার না হয় তো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে যে দাদা আমি ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের পার্থক্যটা বুঝতে পারলাম না, আমি তাকে করে দেবো। নেক্সট আমরা এবার চলে যাবো কোষ বিভাজনের পর্যায়ে, ঠিক আছে? তো সিম্পল প্রশ্ন আমাকে বুঝতে হবে, দেখো আমরা এখানে কোষ বিভাজন এই টার্মটা দিয়ে বুঝতে পারছি যে একটা কোষ থাকবে, সেই কোষের কি হবে? ভাঙবে, সেই কোষটা হবে ভাঙবে, ভাঙার পর সে অপর কোষ আরো একটি বা দুটি যতগুলোই হোক কি করবে? কোষের সৃষ্টি করবে। মানে কোষ বিভাজন স্বাভাবিকভাবে আমরা কি বুঝছি এখান থেকে, যে এটা যদি একটা সেল হয় বা কোষ হয়, তো এই সেলটা থেকে আরো অপর সেল তৈরি হওয়ার যে পর্যায় বা একটা পদ্ধতি, এই পদ্ধতিকে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে সেলের ডিভিশন বা কোষ বিভাজন। এটা হচ্ছে পাতি ভাষায় কোষের বিভাজন। এবার দেখো কোষের বিভাজনে শুধু তো কোষের বিভাজন হলে হবে না, কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে, যেমন নিউক্লিয়াস হোক, মাইটোকন্ড্রিয়া হোক, হ্যাঁ, সেন্ট্রোজোম হোক, বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড আছে, রাইবোজোম আছে, সবারই ক্ষেত্রেই। তো এই সমস্ত অঙ্গগুলোর কি হয়? ডিভিশন হয়। কিন্তু এর মধ্যে আবার সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় কাকে কাকে? সাইটোপ্লাজমকে গুরুত্ব দেওয়া হয় এবং নিউক্লিয়াসকে গুরুত্ব দেওয়া হয়। বাকি অঙ্গাণুগুলো অবশ্যই বিভাজন হবে, কিন্তু সবসময় বেশিরভাগ গুরুত্ব দেয় কাকে? নিউক্লিয়াসকে এবং সাইটোপ্লাজমকে। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো আমরা কোষের বিভাজন মানে এতটুকুই বুঝতে পারছি যে একটা কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, একটা কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম যখন বিভাজিত হয়ে অপর দুটি কোষ, দুই বা ততোধিক কোষের সৃষ্টি করবে, তখন আমরা তাকে কি বলবো? কোষ বিভাজন বলবো। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই একটা যে কোষ আছে, এই কোষ থেকে এই দুটো কোষ সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছি। তো দেখো নতুন যে দুটি কোষ সৃষ্টি হয়, মানে এটা দেখো এটা ওল্ড কোষ, পুরনো কোষ থেকে নতুন দুটো কোষ সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে সেল নাম্বার 1, সি দিয়ে হচ্ছে সেল, আর এটা হচ্ছে সেল নাম্বার 2। ক্লিয়ার? তো এই নতুন দুটো কোষকে কি বলা হবে? অপত্য কোষ। এদেরকে কি বলা হবে? অপত্য কোষ, বা একে বলা হয় সিস্টার সেল। সিস্টার সেল, বুঝতে পারলা? তাহলে কি হচ্ছে, পুরনো যে কোষটা ছিল আমাদের এখানে, সেখান থেকে নতুন যে কোষ সৃষ্টি হচ্ছে, ওই কোষ দুটোকে আমরা কি বলছি? অপত্য কোষ বা সিস্টার সেল। ঠিক আছে, তাহলে যে পুরনো কোষ ছিল তাকে কি বলবো? অপত্য কোষ দুটো যে কোষ থেকে সৃষ্টি হয়েছে, আমরা যেমন যার কাছ থেকে সৃষ্টি হয়েছে, আমরা যে 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 মহিলার কাছ থেকে প্রত্যেকে আমরা সৃষ্টি হয়েছে, তাকে আমরা কি বলি? মা বলে ডাকি। তো এখানে কি হবে? এটা কি হবে? মাতৃকোষ, কারণ এখান থেকে তো সৃষ্টি হয়েছে, তাহলে এরা হবে কি? মাতৃকোষ। দেখো এগুলাকে আমরা কি বলতে পারতাম? সিস্টার সেল না বলে আমরা তো ব্রাদার সেল বলতে পারতাম, কিন্তু সিস্টার সেল কেন বলছি? কারণ এই কোষগুলো আবার পরবর্তীকালে অন্য কোষ সৃষ্টি করার ক্ষমতা আছে। ঠিক আছে, এবং সৃষ্টি করার ক্ষমতা একমাত্র কাদের থাকে? মহিলাদেরই থাকে। তাই এখানে পুরুষ লিঙ্গটাকে না নিয়ে স্ত্রীলিঙ্গটাকে এখানে নেওয়া হয়েছে, যে সিস্টার সেল, অপত্য কোষ বা সিস্টার সেল। ক্লিয়ার? এবং অপত্য কোষ দুটো যে কোষ থেকে সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে মাতৃকোষ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা এবার চলে যাব ডিভিশন। আমি প্রথমে বললাম যে কোষ বিভাজনের সময় প্রত্যেকটা অঙ্গেরই বিভাজন হয়, কিন্তু আমরা সবসময় দুটো অঙ্গাণুকে গুরুত্ব দিই, একটা নিউক্লিয়াসকে এবং আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমকে। ঠিক আছে, তো এই দুটো ডিভিশনকে একটা নাম দেওয়া হয়েছে, আমরা নামকরণ করেছি কি? সাইটোপ্লাজমের ডিভিশনকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস, এবং নিউক্লিয়াসকে ডিভিশনকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, তো নিউক্লিয়াসের বিভাজন,
এবং এই দুটো কিন্তু একটা প্রশ্ন, হ্যাঁ, পরীক্ষায় দিয়ে দেয় যে নিউক্লিয়াসের ডিভিশনকে বলা হয়, বা সরি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম করে 4টে অপশন থাকবে, বা তোমাকে এরকমও 1 নাম্বার দিয়ে দিতে পারে যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়। ঠিক আছে, তো নিউক্লিয়াসের বিভাজন এর নাম হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের ডিভিশন সাইটোপ্লাজমের ডিভিশনকে বলা হয় বা বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্লিয়ার? এই দুটো টার্ম আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা কাকে গুরুত্ব দিলাম? নিউক্লিয়াসের ডিভিশনকে গুরুত্ব দিয়েছি এবং সাইটোপ্লাজমের ডিভিশনকে গুরুত্ব দিয়েছি। এবার অনেকে হয়তো এই দুটো জিনিসকে একটু গুলিয়ে যেতে পারে, তো দেখো ছোট্ট একটা ট্রিক্স দেখো কি বলছি। দেখো সাইটোপ্লাজম এখানেও দন্তস্ব আছে এবং সাইটোকাইনেসিস এখানেও দন্তস্ব আছে, তাহলে সাইটোপ্লাজমের ডিভিশনকে কি বলবো আমরা? সাইটোকাইনেসিস বলবো, ক্যারিওকাইনেসিস বলবো না। কারণ দুটো দেখো এখানেও দন্তস্ব আছে, এখানেও দন্তস্ব আছে, তো দন্তস্ব দুটোকে কি করবে তোমরা? যুক্ত করে দেবে, তুলনা করে নেবে ওর সঙ্গে। তাহলে দুটো সাইটোপ্লাজমের ডিভিশন কি হলো? সাইটোকাইনেসিস। বাকি পড়ে থাকছে নিউক্লিয়াসের ডিভিশন, তো নিউক্লিয়াসের ডিভিশনকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কি করবে? এটা মনে রাখবে, ভিভিআই। ঠিক আছে, তাহলে এরকম নিশ্চয়ই ক্লিয়ার হলো। পুরনো যে কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হচ্ছে, নতুন কোষ দুটোকে বলা হবে অপত্য কোষ, এবং অপত্য কোষ দুটি যে পুরনো কোষ থেকে সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে মাতৃকোষ। সেল ডিভিশনের কনসেপ্ট আমাদের ক্লিয়ার। সেল ডিভিশন মানে কি? ডিভিশন অফ সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস ফ্রম দ্য মাদার সেল টু মেক সিস্টার সেল। ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার হলো। তো এখানে দেখো একটা পাতি একটা ছবি আমি সেলে রেখেছি। দেখো এখানে কি হচ্ছে, এখানে প্রথমে পুরো একটা সেল কিন্তু ছিল প্রথম থেকেই, এবং এখন কি হচ্ছে, এই সেলে দেখো ডিভিশন ভেঙে যাচ্ছে, এখান থেকে একটা সেল তৈরি হচ্ছে এবং ওখান থেকে আরেকটা সেল তৈরি হচ্ছে। কিন্তু প্রথমে একটা পুরো একটা কিন্তু কি ছিল, একটা সেল ছিল, কিন্তু এখন সেই সেলের ডিভিশন হচ্ছে। দেখো এদিকে একটা নিউক্লিয়াস, পুরো একটা গোটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা এখন কি হচ্ছে, ভেঙে গেছে। অর্থাৎ এরা দেখো দুজনাই প্রথমে কি করেছে, এ একটা নিউক্লিওলাস তৈরি করেছে, এও একটা নিউক্লিওলাস তৈরি করেছে, এবং এই সময় কি হয়, বিভিন্ন অঙ্গাণু যেগুলো থাকে সেগুলো ইকুয়ালি কি হয়, ডিভিশন হয় এবং দুই প্রান্তে চলে যায়, নিয়ে লাস্টে একটা পুরোটা একটা সেলে কি হবে, ডিভিশন হয়ে যাবে। ক্লিয়ার? চলো এবার নেক্সট পার্টে যাই। এবার আমরা দেখব যে সেলের ডিভিশনে অঙ্গাণুগুলোর গুরুত্ব কেমন। আমরা সেলের ডিভিশন পড়ছি বা সেলের বিভাজন পড়ছি, তো সেলের বিভাজনে কোন কোন অঙ্গাণু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, সবথেকে আমরা দেখবো এবার যে অংশগ্রহণকারী অঙ্গাণু, অর্থাৎ এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনে কি হচ্ছে, অংশগ্রহণকারী অঙ্গাণু। দেখো এর মধ্যে প্রথমে যা নাম আসবে তা হচ্ছে নিউক্লিয়াস। প্রথমে এখানে যার নাম আসবে সে হচ্ছে কি, নিউক্লিয়াস। তো এখানে আমি বেশি কিছু লেখালেখি করবো না, দেখো তোমাকে একটা সিম্পল আমি কথা বলে দেবো। দেখো নিউক্লিয়াস হচ্ছে কি, কোষের একটা মস্তিষ্ক, আমরা সবাই জানি, ব্রেন, সেলের হচ্ছে একটা ব্রেন। তো নিউক্লিয়াস কি করছে, ক্রোমোজোমকে ধারণ করে রাখছে, ক্রোমোজোমের মধ্যে আবার কে থাকছে, ডিএনএ থাকছে, ডিএনএ এর মধ্যে আবার জিন থাকছে। এইটুকু ক্লিয়ার? তো যদি নিউক্লিয়াস না থাকতো তাহলে কি ক্রোমোজোমকে ধারণ করে রাখার ক্ষমতা থাকতো কারো?
তাহলে একটা সেলের যে বংশগতির যে প্রজন্মের যে বৈশিষ্ট্য, অর্থাৎ এক প্রজন্ম থেকে অপর প্রজন্মের বৈশিষ্ট্যগুলো যেতে পারতো না। তাহলে সেটা কার জন্য সম্ভব হচ্ছে? নিউক্লিয়াস জন্য সম্ভব হচ্ছে, কারণ নিউক্লিয়াস ক্রোমোজোমকে ধারণ করে রাখছে, দ্যাট মিনস সে ডিএনএ কে ধারণ করে রাখছে। ঠিক আছে, আর সে কি করছে? ডিএনএ কিন্তু কি রেপ্লিকেশন, মানে ডিএনএ প্রতিলিপিকরণ, অর্থাৎ ডিএনএ ডবল হওয়া, ডুপ্লিকেশন ঘটা। ডিএনএ ডবল ঘটাচ্ছে কে? এই নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যেই এত কিছু হচ্ছে। যদি নিউক্লিয়াস না থাকতো তাহলে এগুলো কিন্তু সম্ভব হতো না। তাই কোষের বিভাজনে কিন্তু আমাদের নিউক্লিয়াসের একটা বড় ভূমিকা আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, দেখো এবার অনেক হয়তো এইটা কোশ্চেন করতে পারে যে কেন আমাদের ডিএনএ ডবল হওয়ার প্রশ্ন, কেন ডিএনএ ডবল হবে? এবার ডিএনএ যদি ডবল না হয় তাহলে এক সেল থেকে আর এক সেলে কি করে যাবে? তাহলে তো সব ধরে নাও ডিএনএ প্রথমে যেমন ছিল তেমনই ওই পরিমাণ একই আছে, তাহলে তো একইটাই সেলের মধ্যে সব চলে আসবে, ওই সেলে তো যেতে পারবে না। তা সবসময় কি হতে হয়? ডিএনএ কে ডবল হতে হবে। প্রথমে ছিল এন ছিল, তো 2n হলো, তো দুটো সেলে তখন কি হবে? এদিকেও এন আসবে, এদিকেও এন হয়ে যাবে। 2n ছিল তো ওটা ভাগ হয়ে যাবে, n প্লাস n ইজিক্যাল টু ধরে নাও 2n হলো। তো যখন ভাগ হবে, সেলের ডিভিশন যখন ঘটবে, তখন কি হবে? একটা n এদিকে আর একটা n ওদিকে, নিয়ে দুটো সেলে ইকুয়াল ডিএনএ সংখ্যা হবে, না এখানে কম না এখানে বেশি। নিউক্লিয়াসের কথা গেল, নিউক্লিয়াস ক্রোমোজোমকে ধারণ করে রাখছে, নিউক্লিয়াস ডিএনএ এর প্রতিলিপিকরণ, অর্থাৎ ডিএনএ যে ডুপ্লিকেশন, ডিএনএ এর এক কথায় ডবল হচ্ছে, তো সেটাকে সে কি করছে? হতে সাহায্য করছে, ডিএনএ ডবল হতে সাহায্য করছে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো আমরা দেখব, নেক্সট আমাদের যে পড়বে সেটা হচ্ছে সেন্ট্রোজোম। নেক্সট আমাদের এটা কোষীয় অঙ্গাণু হচ্ছে কি সেন্ট্রোজোম। তো প্রথম তোমার নিউক্লিয়াসটা ভালো করে বোঝো, তারপর আমরা সেন্ট্রোজোমের আলোচনা স্টার্ট করব। নিশ্চয়ই ক্লিয়ার হলো নিউক্লিয়াসটা। এবার আমরা চলে যাব সেন্ট্রোজোমে। দেখো একটা সেলের বিভাজনে সেন্ট্রোজোমেরও কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। দেখো কি হবে, এই যে একটা সেন্ট্রোজোম কেমন দেখতে, এরকম নিয়ে এখান থেকে কি হয়? অ্যাস্ট্রাল যে রশ্মি, এই যে রশ্মিটা বার হয় এখান থেকে, এই রশ্মিগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। ঠিক আছে, এবার যখন একটা সেলের ডিভিশন ঘটে, তখন এই সেন্ট্রোজোম থেকে এক প্রকারের তন্তু আসে যাকে বলা হয় বেম তন্তু। নিয়ে ওই তন্তুটা কি হয়? এই যে ক্রোমোজোমের যে কাইনেটোকর, সেই কাইনেটোকরের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, নিয়ে কি করে? এই দিক বরাবর টানতে শুরু করে, এভাবে টানতে শুরু করে, যার ফলে কি হয়? ক্রোমোজোমটা বিভাজন হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের যে প্রাণী কোষ, সেই প্রাণী কোষে তো সেন্ট্রোজোম আছে, তার ফলে এখানে হচ্ছে সেলটা ডিভিশন ঘটছে, ক্রোমোজোমটা ভাগ হয়ে সেলটা ডিভিশন ঘটছে। কিন্তু উদ্ভিদ কোষে তো সেন্ট্রোজোম থাকে না, তাহলে কি উদ্ভিদ কোষের বিভাজন হয় না? অবশ্যই হয়, নাহলে একটা চারা গাছ ছোট্ট থেকে কি করে বড় হবে? তাহলে সেরকম পদ্ধতিও আছে, যেহেতু তাদের সেন্ট্রোজোম নেই, তো তাদের কোষ বিভাজনে সেরকম পদ্ধতিও আছে, সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে নিশ্চয়ই সেন্ট্রোজোমের যে কাজ কোষ বিভাজনে সেটা আমরা বুঝতে পারলাম। সেন্ট্রোজোমের যে অ্যাস্ট্রাল রশ্মি, মাইক্রোটিবিউলকে ঘিরে এক প্রকারের অ্যাস্ট্রাল রশ্মি আমরা এখান থেকে দেখতে পাবো, এবং এই অ্যাস্ট্রাল রশ্মি কি করবে? এক প্রকারের ব্রেন তন্তু ওখান থেকে বার করবে, সেটা ডাইরেক্ট ক্রোমোজোমের যে কাইনেটোকর থাকে সেই কাইনেটোকর কাছে যাবে এবং ওখানে লেগে যাবে, নিয়ে সেই কাইনেটোকরটা কি করবে? ক্রোমোজোমটাকে টানবে। এবার কি হবে? শুধু কি একদিকে ক্রোমোজোম তা তো নেই, এই ক্রোমোজোমটাও কি হবে? সেল ডিভিশনের আগে ক্রোমোজোমটাও ডিভিশন ঘটবে, নিয়ে একবার একটা ক্রোমোজোমের প্রান্ত থাকবে এখানে, নিয়ে এখান থেকে এক করে অ্যাস্ট্রাল রশ্মি থাকবে, আর এখানে একটা সেন্ট্রোজোম, সরি ক্রোমোজোম বলছি, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের আরেক প্রান্ততেও এরকম চলে যাবে। কোষের ডিভিশন হওয়ার আগে প্রথমে সেন্ট্রোজোম বা সমস্ত অঙ্গাণুরই কি হবে? ডিভিশন ঘটবে, ডুপ্লিকেশন ঘটবে বা দ্বিগুণ হবে তারা। একই রকম ভাবে সেন্ট্রোজোমও হবে, নিয়ে একটা সেন্ট্রোজোম এখানে থাকবে আর একটা থাকবে এখানে, নিয়ে তখন কি করবে? এরা এভাবে বেম তন্তুকে এভাবে ছড়িয়ে দিবে, এবং এখান থেকে এও কি করবে? বেম তন্তুকে ছড়াবে।
নিয়ে এরা একটা ক্রোমোজোম থাকবে, এখানে মাঝ বরাবর ক্রোমোজোম থাকবে, এরা কি করবে ক্রোমোজোমগুলোকে টানবে, নিজের দিকে টানবে, ঠিক আছে, নিজের দিকে টানবে এবং কোষের ডিভিশনটা ঘটাতে সাহায্য করবে। প্রথমত ওটা কি হলো, ক্রোমোজোমের ডিভিশন ঘটলো, তারপর তখন কি হবে, সেলের ডিভিশন তখন হয়ে যাবে। তো এই গেল হচ্ছে ক্রোমোজোমের কাজ, ঠিক আছে। তো প্রাণী কোষের ক্ষেত্রে যে সেন্ট্রোজোম আছে, প্রাণী কোষের যে কোষ বিভাজন, সেই কোষ বিভাজন বলা হয় সেন্ট্রিওলার, সেন্ট্রিওলার। বা যেহেতু অ্যাস্ট্রাল রশ্মি সেন্ট্রোজোম আছে মানে কি অ্যাস্ট্রাল রশ্মিও আছে, তাই অ্যাস্ট্রাল রশ্মি বেমতন্তু গঠনে সাহায্য করছে, তাই কি বলবো আমরা এই পদ্ধতিটাকে বলবো কি অ্যাস্ট্রাল স্পিন্ডিল। কি বলা হচ্ছে, অ্যাস্ট্রাল স্পিন্ডিল। স্পিন্ডিল মানে হচ্ছে কি, ওই যে বললাম বেম বা তন্তু, ওটাই। কিন্তু দেখো উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবার তো আমাদেরকে সেল ডিভিশন ঘটাতেই হবে, তাহলে ছোট্ট চারা গাছ কি করে বড় হবে। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে ওই বেম তন্তুটা গঠিত হবে, কিন্তু তৈরি করবে কে, সাইটোপ্লাজম নিজে। সাইটোপ্লাজম তখন কি হবে, একাই 100। তাই উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে, সাইটোপ্লাজম ওই বেম তন্তু গঠন করবে। তাই উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি বলবো আমরা একে, সাইটোপ্লাজমিক। কি বলবো, সাইটোপ্লাজমিক। অর্থাৎ এটা হচ্ছে সেন্ট্রিওলার বেমতন্তু, এটা হচ্ছে সাইটোপ্লাজমিক বেমতন্তু। বা যেহেতু এর মধ্যে সেন্ট্রোজোম নেই, তাহলে অ্যাস্ট্রাল রশ্মিও থাকবে না, তাই এই স্পিন্ডেলকে আমরা বলবো অ্যানাস্ট্রাল। কি বলবো, অ্যানাস্ট্রাল। এটা হচ্ছে অ্যাস্ট্রাল আর এটা হচ্ছে অ্যানাস্ট্রাল স্পিন্ডেল বা তন্তু। ক্লিয়ার হলো নিশ্চয়ই? তাও আরেকবার বলে দিচ্ছি, প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে, তো প্রাণী কোষের ক্ষেত্রে বেমতন্তু গঠনে কোনো সমস্যা হয় না, তাই প্রাণী কোষের বেমতন্তুকে আমরা বলবো সেন্ট্রিওলার। কিন্তু সেন্ট্রোজোম নিজে প্রেজেন্ট থেকে বেমতন্তু গঠন করছে, এবং সেন্ট্রোজোমে কোন পার্টটা বেমতন্তু গঠন করে, যে আমাদের অ্যাস্ট্রাল রশ্মি থাকে সেই অ্যাস্ট্রাল রশ্মি পার্টটা বেমতন্তু গঠন করে। তাই প্রাণী কোষের ওই যে বেমতন্তুকে বলা হয় অ্যাস্ট্রাল স্পিন্ডেল বা সেন্ট্রিওলার স্পিন্ডেল বা তন্তু বা বেমতন্তু। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম নেই, আমরা এটা ছোট্ট থেকে পড়ে আসছি, মানে ক্লাস 8 থেকে আমরা পড়ে আসছি। তো সাইটোপ্লাজমে কি হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম নিজে কি করে, ওই বেমতন্তু গঠনের ভূমিকা পালন করে। তাই উদ্ভিদ কোষের ক্ষেত্রে ওই স্পিন্ডেলকে বলা হবে বা ওই তন্তুকে বা ওই বেমতন্তুকে বলা হবে সাইটোপ্লাজমিক স্পিন্ডেল। এবং সেন্ট্রোজোম নেই মানে কি হবে, অ্যাস্ট্রাল রশ্মিও থাকবে না, তাই এই স্পিন্ডেলকে অর্থাৎ উদ্ভিদ কোষের বেমতন্তুকে বলা হয় অ্যানাস্ট্রাল বেমতন্তু বা অ্যানাস্ট্রাল স্পিন্ডেল বা অ্যানাস্ট্রাল তন্তু। ক্লিয়ার? সেন্ট্রোজোম ক্লিয়ার হলো, নিউক্লিয়াস ক্লিয়ার হলো। এবার আমরা নেক্সট চলে যাব রাইবোজোমে। কিন্তু রাইবোজোমে যাওয়ার আগে একটা জিনিস, দুটো ট্রাম আমি বলে দিই এখানে, যেটা আমাদের পরবর্তীকালে কোষ বিভাজনে কাজে লাগবে। সেটা হচ্ছে একটা হচ্ছে মেরু আর একটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এটা আমাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হবে, কারণ কি আমরা ভূগোলে পড়েছি। দেখো এটা আমাদের পৃথিবী, পৃথিবীর এই যে প্রান্ত, এই একটা প্রান্ত এবং এই একটা প্রান্ত, এই প্রান্ত দুটোকে কি বলা হয়, মেরু বলা হয়, আমরা সবাই জানি ভূগোলে পড়েছি। এবং পৃথিবীর এই যে মাঝ বরাবর এই যে প্রান্তটা, এই প্রান্তটাকে কি বলা হচ্ছে, এই প্রান্তকে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল, এবং এখানে কত থাকে, 0 ডিগ্রি, 0 ডিগ্রি অক্ষাংশ থাকে। তো এটাকে তুমি এখন আর পৃথিবী ভাবো না, এটা কোষ ভেবে নাও। এটা কি ভাববা, একটা কোষ ভাববা।
তো এটা যদি একটা পুরো কোষ হয় তাহলে কোষের এ কে কি বলা হবে, এই প্রান্তকে এবং এই প্রান্তকে, ধরো একটা এ প্রান্ত এবং এটা হচ্ছে বি প্রান্ত, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, তো এ এবং বি একে কি বলা হবে, মেরু বলা হবে। যেমন পৃথিবী দুই প্রান্তকে তুমি মেরু বলো, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, তো তাই একেও উত্তর এবং দক্ষিণ বলবা, বা তুমি শুধু শুধুই মেরু বলবা, যেহেতু আমাদের এখানে উত্তর দক্ষিণের কোনো দরকার হবে না, শুধু টার্ম জানতে হবে মেরু। এবং পৃথিবীর মাঝ এই যে রেখাকে আমরা কি বলি, নিরক্ষীয় অঞ্চল বলি, তো কোষের ক্ষেত্রেও একে নিরক্ষীয় অঞ্চলই বলবা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। এবার দেখো সেন্ট্রোজোম তো এখানে থাকে, এটা কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে, যেটা আমার একটু বলা উচিত ছিল আমি কিন্তু বললাম না, এই সেন্ট্রোজোম থাকে। তো এই সেন্ট্রোজোম যখন ব্যামতন্তু গঠন করে, কিছু কিছু কি হয়, ক্রোমোজোমের গায়ে লেগে যায় এভাবে, যেগুলো খুবই লম্বা বড় হয় সেগুলো ক্রোমোজোমের গায়ে এভাবে গিয়ে লেগে যায়। কিন্তু এর মধ্যে আবার কিছু কিছু ব্যামতন্তু থাকে যেগুলো এতদূর পর্যন্ত যায়, এই পর্যন্ত গেল, কিন্তু ক্রোমোজোমের গায়ে কিন্তু লাগলো না, বা ক্রোমোজোমের কানেক্ট করা গিয়ে টাচ করলো না। তো দেখো এখানে দুই ধরনের ব্যামতন্তু আমরা দেখতে পাচ্ছি, এক ব্যামতন্তু যেটা ক্রোমোজোমকে স্পর্শ করেছে, ক্রোমোজোমের কাইনেটোকরের কাছে গিয়ে লেগেছে, আরেক প্রকারের ব্যামতন্তু যেটা ক্রোমোজোমের কিন্তু কাছে যায়নি, এতদূর পর্যন্ত গিয়েই থেমে গেছে, ওর কিন্তু বেশি দূর যাওয়ার ক্ষমতা নেই, মানে এতটুকুই বাস। তো দেখো যেটাই মানে অর্থাৎ যে সেন্ট্রোজোমের যে ব্যামতন্তুটা গিয়ে লাগলো ক্রোমোজোমের গায়ে, তাকে আমরা কি বলবো, নিরবিচ্ছিন্ন, আমরা একে বলবো নিরবিচ্ছিন্ন। মানে এ কি হয়েছে, এ কি বিচ্ছিন্ন হয়ে আছে, এ তো বিচ্ছিন্ন হয়ে নাই, কারণ কারোর সঙ্গে গিয়ে লেগেছে, কিন্তু এই যে ব্যামতন্তুটা এ কিন্তু কারোর সঙ্গে গিয়ে লাগতে পারেনি, একা ছেড়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে ক্রোমোজোমের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেন্ট্রোজোমের থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ না সে সেন্ট্রোজোমের এবং না সে আর ক্রোমোজোমের, সে বিচ্ছিন্ন। যেমন মায়ের কাছ থেকে ছেলেরা বিচ্ছিন্ন হয়ে চলে যায়, মেলাতে হোক বা যে কোনো জায়গাতেই হোক, অনেক সময় হয়। তো এরকম কি সেন্ট্রোজোম থেকে এই ব্যামতন্তু কি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার এখন যদি সে ক্রোমোজোমের গায়ে গিয়ে লাগতো তাহলে নিরবিচ্ছিন্ন হতো, কারণ কি সে কাউকে না কাউকে পেয়েছে, কিন্তু এই ব্যামতন্তু গুলো কাউকেই পায়নি, সে সেন্ট্রোজোমের কাছ থেকে ছেড়ে গেছে এবং সে ক্রোমোজোমের কাছে যেতে পারেনি, তাই আমরা এই তন্তুগুলোকে বলবো বিচ্ছিন্ন তন্তু। বিচ্ছিন্ন তন্তু, ক্লিয়ার? যেটা ক্রোমোজোমকে টাচ করবে সেটা হবে নিরবিচ্ছিন্ন, এবং যেটা টাচ করবে না সেটা হবে বিচ্ছিন্ন। চলো এবার আমরা যাবো কোথায়, রাইবোজোমে। তাহলে মেরু, নিরক্ষীয় অঞ্চল, বিচ্ছিন্ন তন্তু, নিরবিচ্ছিন্ন তন্তু, আমাদের আশা করি সবারই ক্লিয়ার হলো। ওকে, এবার আমরা যাবো রাইবোজোমে। দেখো রাইবোজোম এর কাজ আমরা প্রত্যেকে জানি, আমরা কি বলি প্রোটিন ফ্যাক্টরি, কারণ কি করে, এটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এই হচ্ছে এই কোষীয় অঙ্গাণুর একটা কাজ, একটা ভূমিকা। তো আমরা আগে আলোচনা করেছি এর আগের ক্লাসে, রাসায়নিক গঠন যখন আমরা পড়ছিলাম ক্রোমোজোমের, আমরা দেখেছি যে একটা ক্রোমোজোমে নন হিস্টোন, হিস্টোন, এই দুই ধরনের প্রোটিন থাকে, থাকে কি থাকে না, থাকে। তো এই যে প্রোটিনটা তৈরি করবে, কে করবে, এই রাইবোজোমই করবে। এমন ক্ষমতা নেই যে ক্রোমোজোম নিজে নিজে সেটা বানিয়ে নিল, রাইবোজোম সেটা বানাবে এবং ক্রোমোজোমকে দেবে, ঠিক আছে? তো রাইবোজোম দেখো কি তৈরি করছে, হিস্টোন, নন হিস্টোন, এই ধরনের প্রোটিন, আরো প্রোটিন আছে যেমন প্রোটোপ্লাজমিক প্রোটিন, এই সমস্ত প্রোটিনকে তৈরি করছে, এবং সে কি হচ্ছে, সেই প্রোটিনগুলো ক্রোমোজোম তৈরি হতে সাহায্য করছে। একটা ক্রোমোজোম তৈরি হলো, আরো ক্রোমোজোম তৈরি হলো, যত ক্রোমোজোম হবে সেলের দরকার, তো একটা সেলের ডিভিশন ঘটছে, মানে কোষীয় অঙ্গাণুগুলোর কি হতে হবে, ডিভিশন হতে হবে।
মানে এই ধরে নাও এখানে 40% কোষ অঙ্গনে চলে এলো এবং ওখানে 60% আছে, এরকম তো হবে না। দুটোতেই সমান সমান দিতে হবে, তবেই প্রত্যেকটা কোষ কি হবে, সমানভাবে কাজ করতে পারবে। ঠিক আছে? তো যেমন কোষের ডিভিশন ঘটছে, তেমন কোষকে চালনা করার জন্য যে প্রোটিন দরকার, সেই ক্রোমোজোমকে ওই প্রোটিনটাও দিতে হবে। ঠিক আছে? এবং সেই প্রোটিন তৈরি কাজ কি করবে, রাইবোজোম, কারণ রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে? আমরা নেক্সট যে অঙ্গনের কথা বলবো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এর কাজ তোমরা সবাই জানি। মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি পাওয়ার হাউস অফ দ্য সেল, অর্থাৎ কোষের শক্তিঘর। তো একটা কোষের যে বিভাজন হচ্ছে, অর্থাৎ একটা কোষ থেকে অপর কোষ, সেই কোষ আবার বিভাজন হয়ে নতুন কোষ সৃষ্টি করবে। তো কোষের এই যে ডিভিশন হতে একটা শক্তির প্রয়োজন। তো কোষের শুরুর মানে বিভাজনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা কোষকে শক্তি প্রদান করবে কে, মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ কোষের বিভাজনে মাইটোকন্ড্রিয়া ভূমিকাটাও আছে কি, গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো কোষের কি হচ্ছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে বিভাজন হচ্ছে, সেই বিভাজনে মাইটোকন্ড্রিয়া কিন্তু সাহায্য করছে। এগুলো সব নিজের ভাষায় লিখতে হবে। তো আমাদের প্রত্যেকটা অঙ্গাণু মেন যে অঙ্গাণু, সাইটোপ্লাজমের কাজ কি আর কি বলবো, এই যে এতগুলো অঙ্গাণু যে কাজ করছে, সেটা কার মধ্যে কাজ করছে, সাইটোপ্লাজমের মধ্যে কাজ করছে। তো সাইটোপ্লাজম যদি না থাকে তাহলে এরা কি করে কাজ করবে, তাই তো? তো সাইটোপ্লাজম হচ্ছে একটা প্রধান কি কোষীয় অঙ্গাণু। ঠিক আছে? তো কে কে আলোচনা হলো, নিউক্লিয়াস, রাইবোজোম, সেন্ট্রোজোম আর আমাদের মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? তো যদি প্রশ্ন দিয়ে যায় তো নিশ্চয়ই তোমরা পেয়ে নেবে। এবং এটা কি করবে, মুখস্থ করে না করে নিজের ভাষায় তোমরা চেষ্টা করবে আমরা লিখার। মাইটোকন্ড্রিয়ার কাজ শক্তি উৎপন্ন করা। তো কোষে যখন বিভাজন হচ্ছে, তাহলে কোষের বিভাজন একদম শুরু থেকে শেষ পর্যন্ত শক্তি দেবে। রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি, তো হ্যাঁ সে প্রোটিন তৈরি করবে। এবার কোষের মধ্যে মেনলি বেশিরভাগ দুই ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে হিস্টোন আর নন হিস্টোন, আর থাকে প্রোটোপ্লাজমীয় প্রোটিন। তো এই প্রোটিনগুলো কে তৈরি করবে, রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া তো তৈরি করবে না, তো কাজ করবে কে, রাইবোজোম। ঠিক আছে? বাস। চলো নেক্সট। আমরা যে এতক্ষণ ধরে আমরা বলছি যে কোষ বিভাজন খুব আমরা বলছি, কিন্তু আদৌ আমাদের মেনলি কোষ বিভাজনের কি ভূমিকা, মানে শুধু কোষের যে বৃদ্ধি হয়ে গেল, দেহের বৃদ্ধি হয়ে গেল, তা তো নয়। দেহে তো বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, আমরা একটাই কাজই জানি যে দেহের বৃদ্ধি ঘটায় কোষ বিভাজন। কিন্তু কোষ বিভাজন কি শুধু দেহেরই বৃদ্ধি ঘটায় না, আরো কোনো কাজ করে? অবশ্যই কোষ বিভাজনের আরো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, গুরুত্ব আছে, তাৎপর্য আছে। তো আমাদের নেক্সট আমরা কথা বলবো কোষ বিভাজনের গুরুত্ব সম্বন্ধে। গুরুত্ব বা তাৎপর্য, ঠিক আছে? প্রথম হবে বৃদ্ধি সাধন, যেটা আমরা জানি। তো প্রথমে ওটাই কথা বলি। আচ্ছা, এটা সবাই জানি যে আমাদের যে কোষ বিভাজন, আমাদের বহু কোষে যে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটায়, সেটা একটা পাখি হোক, একটা ছাগলের ছানা হোক, মানুষ হোক, তারপরে সিংহ হোক, সমস্ত প্রজাতি, যতগুলো প্রজাতি আছে, এমনকি উদ্ভিদ প্রজাতি, তাদেরও যে একটা বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে কে, কোষ বিভাজন। প্রথম পয়েন্ট হলো আমাদের যে আমাদের বহুকোষী জীবগুলির বৃদ্ধি সাধনে সাহায্য করছে কোষ বিভাজন। নেক্সট হচ্ছে কি, ক্ষত পূরণ বা ক্ষতস্থান পূরণ, যাই হোক, ক্ষতপূরণ বা ক্ষতস্থান পূরণ। দেখো, যখন আমাদের কোনো একটা জায়গায় কেটে যায় বা কোনো একটা জায়গাতে ঘা ওঠে, ধীরে ধীরে যখন ঘাটা ছাড়ায়, বা ধরে নাও কোনো একটা জায়গায় কেটে গেল, তখন কি হয়, ওই স্থানের যে সেল থাকে বা কোষ থাকে, সেগুলো কিন্তু কি হয়, মারা যায় বা মৃত হয়ে যায়। এবার ওইখানকার যে মৃত সেল, তাদের তো আর কাজ করার সেরকম ক্ষমতা নেই, কারণ তাদের মারা গেছে। তো এবার কি হবে, ওই যে স্থান, ক্ষত স্থানের আশেপাশে যে ভালো সেল আছে, যারা এখনো জীবিত এবং সজীব, যারা সক্রিয়ভাবে কাজ করছে, তারা কি করবে, সেলের ডিভিশন ঘটাবে।
ওরা নিজের সেলের বিভাজন ঘটাবে, সেল বিভাজন ঘটিয়ে নতুন নতুন সেল তৈরি করবে এবং কি করবে, ওই মৃত কোষগুলোকে ওখান থেকে বলবে তারা হটে যায়, তোদের কাজ শেষ, তো মরে গেছিস, আর তোদের কোনো কাজ নেই, নিয়ে কি করবে মৃত কোষগুলোকে ফেলে দেবে, যেটা আমরা সাধারণভাবে চোখে লক্ষ্য করতে পারি না। এবার কি করবে, নতুন যে কোষগুলো তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, ওই কোষগুলো তখন কি হবে, তাদের ওই জায়গাটাকে দখল করবে। অর্থাৎ একটা মৃত কোষ গেল, নতুন কোষ এলো, আর একটা মৃত কোষ গেল, আবার ওর জায়গায় নতুন কোষ এলো, এভাবে ধীরে 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 মৃত কোষ সবাই আউট হয়ে যাবে এবং পুরো স্থানটায় নতুন কোষ দ্বারা পূর্ণ হয়ে যাবে। এবং নতুন কোষ যখনই আসবে, আমাদের ওই স্থানে যে ক্ষত ছিল, যে দাগ ছিল, সে দাগটাও আর থাকবে না, পুরো ক্ষত স্থানটা ভরে যাবে এবং কি হবে, আবার যেমন নতুন চামড়া ছিল তেমন চামড়া হয়ে যাবে, ঠিক আছে, ত্বক সেরকম হয়ে যাবে। তো ক্ষতস্থান পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কে, আমাদের কোষ বিভাজন। নেক্সট পয়েন্ট, জনন। দেখো জননা কিভাবে কোষ বিভাজন সাহায্য করছে। আমাদের যে সৃষ্টি হয়েছি, প্রথম যখন আমাদের সৃষ্টি হয়, আমরা ছোট্ট একটা কোষ হয়েছিলাম, ছোট্ট একটা কোষ, যাকে আমরা কি বলছি, জাইগোট। এটা আর একটু ডিভিশন ঘটলো এরকম করে, জাইগোট থেকে আমরা মরুলা হলাম, মরুলার পর কি হলো, আরো সেল ডিভিশন ঘটলো, এরকম করে আরো সেলের ডিভিশন ঘটলো, নিয়ে এই যে স্টেজটা এলো তাকে আমরা বলছিলাম ব্রাস্টুলা স্টেজ। মরুলা, সরি, জাইগোট, মরুলা, ব্রাস্টুলা, গ্রাস্টুলা, তারপরে এসছে গ্রাস্টুলা, গ্রাস্টুলার পর এসছে পূর্ণাঙ্গ একটা দেহ এসছে আমাদের। তারপরে হয়তো কেমন ছিলাম, এরকম হতে ছিলাম, এরকম হাত পা আমাদের কেবল হতে এসেছিল। তারপরে তখন কি হয়েছে, পূর্ণাঙ্গ একটা মানুষ, এভাবে একটা বাচ্চা শিশু এরকম ভাবে তৈরি হয়েছে। তো কতগুলো স্টেজ দেখো, প্রথমে একটা সেল ছিল, সেলের ডিভিশন ঘটলো, দুটো হলো, দুটো থেকে আরো ধরে নাও 8টা 10টা এরকম হলো, সেখান থেকে আরো সেলের ডিভিশন হয়ে মোটামুটি একটা মানুষের শিশুর যে আকার, হাত পা কেবলই আসতে শুরু করেছে। তারপরে একটা স্টেজে গিয়ে পরিণত একটা মানুষের, একটা ছোট শিশুর আমরা দেহ দেখতে পাচ্ছি। তো এতগুলো স্টেজে সাহায্য করছে কে, কোষের বিভাজন অর্থাৎ জনন। জননের কাজেও কে সাহায্য করলো, আমাদের সেল সাহায্য করলো। বা ছোট্ট একটা চারা গাছের বীজ যখন আমরা মাটিতে পুঁতে দিই, এখান থেকে ধরে নাও আবার বড় গাছটা বড় হলো, তারপরে যে পূর্ণাঙ্গ যখন গাছটা তৈরি হচ্ছে, এতদূর পর্যন্ত সাহায্য করছে কে, এই সেল ডিভিশনে সাহায্য করছে। কোষের বিভাজন যদি না হতো, তাহলে এই জাইগোট থেকে মরুলাও হতো না, বা ছোট্ট একটা বীজ থেকে এই যে পূর্ণাঙ্গ যে গাছ তৈরি হচ্ছে সেটাও হতো না। তাহলে কোষের বিভাজন আমাদের জননেও কিন্তু কি হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা শুধু জানি যে একটা মানুষের বৃদ্ধিগতেই কোষ বিভাজন হয়, কিন্তু না, ক্ষতস্থান পূরণের ক্ষেত্রে কোষ বিভাজনের প্রয়োজন, জননের ক্ষেত্রে কোষ বিভাজন আমাদের প্রয়োজন, ঠিক আছে। তো কোষ বিভাজনে এই গুরুত্ব আছে, তো পরীক্ষায় অনেক সময় দেয়, তো তোমরা এটা মনে রাখবা, ঠিক আছে। এবার আমরা আজকে আমাদের সব থেকে যে গুরুত্বপূর্ণ আলোচনা, সেখানে চলে যাব, সেটা কোষ বিভাজনের প্রকারভেদ। এতক্ষণ আমরা কোষ বিভাজনে কোন কোন অঙ্গাণু কাজ করছে বা কোষ বিভাজনের গুরুত্ব কি সব কিছুই পড়লাম, কিন্তু কোষ বিভাজনটা আসলে কি বা কোষ বিভাজন কয় ধরনের হয় সেই সম্বন্ধে আমরা আজকে এবার শুরু করব। নেক্সট আমাদের আলোচনা হবে প্রকারভেদ। তো কয় ধরনের হয় কোষ বিভাজন, প্রকারভেদ, ঠিক আছে। তো কোষ বিভাজন মেইনলি হচ্ছে 3 ধরনের। কয় ধরনের, 3 ধরনের। অ্যামাইটোসিস, মাইটোসিস, আর হচ্ছে মিওসিস। এই 3 ধরনের কোষ কিন্তু কি হয়, বিভাজন হয়। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস, ঠিক আছে।
তো আমাদের আজকে ফার্স্ট আলোচনা হবে এই অ্যামাইটোসিস কোষ সম্বন্ধে। নেক্সট লেকচার আমরা মাইটোসিস সম্বন্ধে করব, তারপর থার্ড মানে পরবর্তী লেকচার হবে মিয়োসিস সম্বন্ধে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা পার্টি খুব বড় এবং আজকে অনেকটা ক্লাস হয়ে গেল, তো আজকে আমরা অ্যামাইটোসিসটা করব, নিয়ে আজকে ক্লাসটা অফ করব, ঠিক আছে? চলো আজকে আমাদের আলোচনা হোক। তো এতটুকু তো বোঝা গেল যে কোষের যে বিভাজন সেটা কয় ধরনের, মানে এক কথায় কোষ বিভাজন কত প্রকার হয়: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস, ঠিক আছে? চলো, তো আমাদের আজকে প্রথম আলোচনা হবে অ্যামাইটোসিস সম্বন্ধে। অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এক প্রকারের আর কি, দেখো কি আমরা কোষের যখন বিভাজন হতে হয় তখন অনেক পর্যায়ে থাকে। একটা বেমতন্তু গঠন, যেটা বললাম যে বেমতন্তু গঠন হতে হবে, নিউক্লিয়াসের যে পর্দা থাকে, নিউক্লিয়ার পর্দা, তার অবলুপ্তি ঘটবে, তবে তো ক্রোমোজোম গুলো সেখান থেকে বার হবে। তো এরকম অনেকগুলো পর্যায়ে থাকে। কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এমন একটা কোষ বিভাজন যে ওসব কোনো পর্যায়কে ফলোই করে না। এই ক্ষেত্রে না হবে নিউক্লিয়াস পর্দার বিলুপ্তি বা কোনো বেমতন্তু গঠন, কোনো ঝামেলা নেই, ডিরেক্ট কি হবে, কোষ বিভাজন হয়ে যাবে। একদম একটা সেল ছিল পূর্ণাঙ্গ সেল, এখান থেকে দুটো সেল গঠন হয়ে গেল, বাস এটুকুই। এবারে এখান থেকে এতটুকু হতে হলে সিম্পল যে আমি মাইটোসিস বা মিয়োসিস যে নামগুলো বললাম, ওই সেলে কিন্তু অনেক আছে, মানে পর্যায়ে আছে। এই যে নিউক্লিয় পর্দা আছে, তার অবলুপ্তি ঘটবে, বেমতন্তু গঠন হবে, ক্রোমোজোম নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসবে, এরকম অনেক পর্যায়ে আছে। কিন্তু অ্যামাইটোসিস ওসব কোনো পর্যায়কে ফলোই করে না। সে ঠিক আছে, আমি সেল ডিরেক্ট বিভাজন হবো, বাস। তো এখান থেকে একটা সেল ছিল মাতৃ সেল, সেখান থেকে একটা সেল বা দুটো সেল কি করলো, গঠন করে দিল। এই হচ্ছে সিম্পল অ্যামাইটোসিস কোষ বিভাজন, কোনো ঝামেলা নেই। তাহলে যদি আমাদেরকে বলে অ্যামাইটোসিস কোষ বিভাজনের তুমি বৈশিষ্ট্য লিখো, তাহলে তুমি নিশ্চয়ই লিখতে পারবে যে হ্যাঁ, এই কোষ বিভাজন কি করে, এখানে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না, এখানে বেমতন্তু গঠন হয় না, ঠিক আছে? এখানে শুধু কি হয়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে বিভাজন হয়ে কোষ বিভাজন, ডাইরেক্ট কোষ বিভাজন হয়ে যায়, ঠিক আছে? তাই আমরা একে কি বলছি, প্রত্যক্ষ কোষ বিভাজন। আমরা কি বলবো, প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডাইরেক্ট। প্রত্যক্ষ মানে কি, ডাইরেক্ট, এখানে কি কোনো মানে পর্যায়ে বা ফ্যাচাং আসছে, এখানে কোনো ফ্যাচাং নেই, ডাইরেক্ট কোষ বিভাজন। কিন্তু তুমি মাইটোসিস দেখো, মিয়োসিস দেখো, ওগুলো হচ্ছে কি পরোক্ষ কোষ বিভাজন। পরোক্ষ আমরা কেন বলছি, কারণ ওই যে বেমতন্তু গঠন হবে, নিউক্লিয় পর্দার অবলুপ্তি করবে, তার জন্য বলছি পরোক্ষ। কিন্তু এখানে যেহেতু নিউক্লিয় পর্দা বেমতন্তু গঠনের কোনো দরকার নেই, ডাইরেক্ট কোষ বিভাজন হবে, তাই আমরা একে বলছি প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কি বলবো, আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনকে বলবো প্রত্যক্ষ কোষ বিভাজন। এবং এটা তোমরা মনে রাখবা, পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়, এটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। কারণ এই কোষ বিভাজনে কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট কোষ বিভাজন হবে, ঠিক আছে? প্রত্যক্ষ কোষ বিভাজন। এবং এই কোষ বিভাজনে কাদের কাদের ক্ষেত্রে হয় দেখো, তাহলে স্থান, মানে স্থান হচ্ছে কোষ বিভাজনের স্থান। এটা এই কোষ বিভাজনটা হয় যত ধরনের নিম্ন শ্রেণীর প্রাণী আছে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, হ্যাঁ, প্রোটোজোয়া, এই সমস্ত নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে হয়। যেমন তুমি বলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন হবে। তুমি ছত্রাক বলো, ছত্রাকের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন হবে। তুমি শৈবাল বলো, শৈবালের ক্ষেত্রেও অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। প্রোটোজোয়া, অ্যামিবা, প্রোটোজোয়ার ক্ষেত্রেও হয়। তো কি হয়, এই ধরনের নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে কি হচ্ছে, কোষ বিভাজন কেমন প্রকারের হচ্ছে, অ্যামাইটোসিস প্রকারের। অর্থাৎ ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া, এদের যখন সেল ডিভিশন ঘটবে, এদের কিন্তু ওই বেমতন্তু গঠনের বা নিউক্লিয় পর্দার অবলুপ্তির এই সমস্ত ঝামেলা থাকবে না, শুধু ডাইরেক্ট কোষ বিভাজন হবে। তাই জন্য এই প্রাণীরা কিন্তু কি অমর। যে আমরা যে দেখো, আমাদের একটা সেল ডিভিশন হতে অনেক সময় লাগে,
কারণ অনেকগুলো পর্যায় আছে, কিন্তু যেহেতু এদের কোনো পর্যায় নেই, একটা কোষ আছে তো সেখান থেকে আরেকটা কোষ সহজেই ডিভিশন হবে, এবং এরা প্রত্যেকেই এককোষী, এরা এককোষী। তাই এরা হচ্ছে অমর প্রাণী। এরা কখনোই মারা যাবে না, এরা প্রত্যেকেই অমর। ঠিক আছে, তো অ্যামাইটোসিস আমরা দেখলাম প্রত্যক্ষ কোষ বিভাজন, বেমতন্তু গঠনের কোনো ঝামেলা নেই, এতে নিউক্লিয়ার পর্দার অবলুপ্তির কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট কোষ বিভাজন হয় এবং তার জন্য বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। আমরা বৈশিষ্ট্য দেখলাম। বৈশিষ্ট্য যদি বলে আমাদের যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য লেখো, তো ওগুলো লিখবা যে বেমতন্তু গঠন হয় না, নিউক্লিয়ার পর্দার অবলুপ্তি ঘটে না। ঠিক আছে, কারণ এতে তো নিউক্লিয়ার পর্দায় থাকে না, নিউক্লিয়াসটাই তো একটু মানে পুরোনো টাইপের, ওল্ড, আদি নিউক্লিয়াস। এগুলো বৈশিষ্ট্য, শুধু নিউক্লিয়াসের এবং সাইটোপ্লাজমের বিভাজন হয়, কোষ এর বিভাজন ঘটে। তারপর আমাদের বলবে যে এর গুরুত্ব লেখো, বলতেই পারে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কি লেখো। তো প্রথমত বলবো যে এই যে কোষ বিভাজন হচ্ছে খুবই সরল প্রকৃতির, কারণ কি খুবই সিম্পল। ওগুলো এত পর্যায় আছে, কিন্তু এর ক্ষেত্রে কোনো পর্যায়ই নেই, সিম্পল একটা কোষ বিভাজন হলো। এটা খুব সময় সাপেক্ষ, অল্প সময়ের মধ্যে এই কোষ বিভাজনটা হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে গুরুত্ব, ব্যাস। বাকি সেল ডিভিশনের মধ্যে অ্যামাইটোসিস অতটা গুরুত্বপূর্ণ নেই, আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মাইটোসিস ও মিওসিস। কিন্তু প্রশ্ন দেয় এই জায়গাটাই, এটাই প্রশ্ন। আর এটা প্রশ্ন স্থান এবং এটা কোন ধরনের, প্রত্যক্ষ না পরোক্ষ। যেহেতু এটা ডাইরেক্ট কোষ বিভাজন হয়, তার জন্য এটা হচ্ছে প্রত্যক্ষ। ঠিক আছে, বাস। তো এই ছিল আমাদের আজকের লেকচার, কোষ বিভাজন আজকে আমাদের স্টার্ট হয়ে গেল, এবং আমাদের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যে পার্ট শুরু করে দিলাম অ্যামাইটোসিস কোষ বিভাজন। নেক্সট লেকচার যখন আমাদের স্টার্ট হবে, তখন আমরা সেখানে মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে স্টার্ট করব। ঠিক আছে, তোমরা অবশ্যই সেই লেকচারটা ফলো করবে, এবং যারা এখনো পর্যন্ত এই চ্যাপ্টারের 3টে লেকচার দেখোনি তারা দেখো। ঠিক আছে, আমাদের প্লে লিস্টে যাও, 3টে লেকচার ফলো করো ভালো করে। ঠিক আছে, এবং যদি আজকের লেকচারটা তোমাদেরকে ভালো লাগলো তো অবশ্যই একটা লাইক দিও, কারণ কি লাইক দিলে আমারও ভিডিও করতে আগ্রহ বাড়বে। এবং অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যে দাদা আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, আপনি আরেকবার বলে দিয়েন। তো আমি অবশ্যই পরের ক্লাসে কি করব, তোমাদেরকে ওই জায়গাটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবং যদি আমাদের ভিডিও তোমাদেরকে ভালো লাগছে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তা অবশ্যই যদি ভিডিও ভালো লাগছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার আগ্রহকে বাড়ায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।